বলছি ম্যাডাম, এখনো যে আপনার অ্যাসিস্ট্যান্ট গুলো আসলো না? আরে চিন্তা করো না, চলে আসবে। বলছি যাদের পাঠিয়েছেন তারাই কাছে পাকাপোক্ত তো, ও নিয়ে কোনো টেনশন নেই। মালপত্র তাদের কবজায় চলে আসছে, নিয়ে চলে আসছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। বলছি ম্যাডাম, ঘরটা এখন খুব সুন্দর লাগছে। লাগবে না বাবা, সব পয়সার কামাল। কি বলো কটকটি? একদম ম্যাডাম, তুমি এখন কটকটি আমার খালি এমএলএ ভোটে জিতাই দাও, তারপরে দেখো আমি কি করি। বলছি ম্যাডাম, আমায় ভুলে যাবেন না তো তারপরে? নারকেল বেগম একবার যা বলে তা সারা জীবন মনে থাকে, বুঝতে পেরেছো? বলেছি তো তোমাকে একটা গ্রাম পঞ্চায়েত একটা কাজে লাগিয়ে দেবো। আর কটকটি, তুমি কি চাও কোনো চাকরি বাকরি? না না ম্যাডাম, আমার চাকরি বাকরির দরকার নেই, আমি যা করি এতেই আমি সন্তুষ্ট। না, যদি তোমার কোনো চাকরি লাগে আমার বলো, ঠিক আছে, একদম রেডি। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কি চাকরি দেবেন বলেন? তোমার চাকরি হচ্ছে তুমি আমার রাইট হ্যান্ড হয়ে থাকবা, বুঝতে পেরেছো? সবসময়ের জন্য আমার বুদ্ধি দেবা, বাস। মাস গেলে তোমার 50,000 টাকা করে বেতন দেবো। আর ম্যাডাম আমার বেতন? তোমার বেতন গভর্নমেন্টেতে ঠিক করবে, আমি এসব জানি না। বলছি ম্যাডাম, আমার তাহলে কাজেতে বাতিল করে দেবেন? আরে না না, তোমার তো সরকারি চাকরি দিচ্ছি, আবার কি, কাজ করবা পয়সা পাবা, প্রমোশন হবে পয়সা বাড়বে, ওতে আবার টেনশন কি? আপনার অ্যাসিস্ট্যান্ট রাখবেন না? শোনো, আমার অ্যাসিস্ট্যান্ট চাকরি 5 বছর, 5 বছর পরে যদি আমি আবার এমএলএ না হতে পারি, তখন হাতে হেরিকেন নিয়ে ঘুরে বেড়াবা। আর সরকারি চাকরি লাগাই দিচ্ছি, সারা জীবন টুং 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 করে ঘুরে বেড়াবা, কোনটা ভালো হবে? সে তো বুঝলাম, কিন্তু এই কটকটিকে যে আপনার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট করে নিচ্ছেন, এর কি হবে? ওর কথা ছাড়ো, ওর মাথায় যা বুদ্ধি আছে না, ও যদি চায় ওই এমএলএ হতে পারে। কি যে বলেন ম্যাডাম, আমি ভালো করে সই করতে পারি না, আর আমি কি করে এমএলএ হব? সে আমি জানি, তোমার মাথায় যা বুদ্ধি, বিরাট বুদ্ধি। সত্যি কথা বলতে গেলি এই জগতে আমি কাউরি ভয় পাই না, মাত্র দুজনের ভয় পাই, এক হচ্ছে তুমি আর এক হচ্ছে পাদু। হ্যাঁ, সে ঠিক কথা বলেছেন, আমার মাথায় বুদ্ধিটা আছে কি না আছে জানি না, কিন্তু পাদুর মাথায় প্রচুর বুদ্ধি। আরে বাবা, বুদ্ধি না থাকলেও ছেলে যে কি কি জিনিস তৈরি করেছে তা তোমার বলে বুঝাতে পারবো না। জীবনে কেউ কোনদিন ভাবি যে মুচাকল আধার কার্ডের নাম্বার টিভি দিলে দেখা যাবে মানুষ কোথায় আছে, মানে মানুষের ভিতরেও জিপিএস লাগাই দিছে, কি সিস্টেম করিছে। হ্যাঁ, আমিও তাই মাঝে মাঝে ভাবি, ও ছেলে যেরকম সেরকম ছেলে না, ওর বাড়ির লোক তো সেরকম সাপোর্ট করে না। হ্যাঁ, আমার ছেলে হরি পারে না, ওরে আমি বিদেশের থেকে একদম পাশ করায় ওরা একদম সায়েন্টিস্ট বানাতাম। হ্যাঁ ম্যাডাম, আপনার কথা তো ঠিক, তার জন্য তো টাকারও তো দরকার নাকি? আরে জমি বিক্রি করে পড়াতাম। আর কদম, তোমার একটা ছেলে তো আছে, তার মাথায় বুদ্ধি কিরকম? আর বলবেন না, মাধ্যমিক 3 বার দেশে, এইবার হয়তো টানে টুনে পাশ করতে পারে। হয়েছে হয়েছে, আর বলিয়ে না, আমার ভয় পাচ্ছি। ম্যাডাম, ম্যাডাম। এই যে আমি ঘরের ভিতরে আছি, আসো, চলে আসো। কোনো অসুবিধা হয়নি তো? কিসের আর অসুবিধা? এই কলে টাকা চুরি করতে কোনো অসুবিধা হয়? ওই কলা টাকা মানে? এই তো ম্যাডাম, এই ব্যাগে আছে 20,000 টাকা আছে। 20,000 টাকা? কি বলো? ওরে শালা পাগলা খাপা, 1 কোটি টাকা! সে কালো ব্যাগ কোথায় গেল? বলছি ম্যাডাম, আপনার মাথা কি ঠিকঠাক আছে তো নাকি? এই হারামজাদা, তোদের ওই ব্যাগ আনতে বলেছি? কালো ব্যাগ ছিল, কালো, অনেক বড় ব্যাগ। না না, আপনি যে লোকেশন ফলো করতে বলেছিলেন তার পিছনে পিছনে গেছি, তো এই ব্যাগই পাইছি। আর কি মারার জায়গা পাও না? 1 মিনিট ম্যাডাম, আমার কথাটা শোনেন। আমার মনে হয় কি কোথাও ভুল হচ্ছে। না না, কোথাও ভুল হচ্ছে না, 1 কোটি টাকা দিয়ে দিছি, আর ভুল হয় কি করে? শোনেন শোনেন, যে টাকাটা দিয়েছেন, যার ভিতরে জিপিএস লাগিয়ে দিয়েছেন, হয়তো এই 20,000 টাকার ভিতরে ওই বান্ডিলটা পড়িছে, তার জন্য হয়তো এই টাকাটা ওইদিকে চলে গেছে। আরে ম্যাডাম, সত্যি বলছি, এই টাকা আমরা হাতও দিইনি, যেরকম ব্যাগ ছিল সেরকম নিয়ে চলে আইছি। টাকাটা কোথায় পাইছো? ওই তো, ওই ব্রাহ্মণের বাড়ি। ব্রাহ্মণ মানে? আরে বাবা, বিয়ে থা করায় না যে ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের পিছন করতে করতে তো ওদের বাড়ি গেছি, যে ব্যাগটা থইছে, হাত পা ধুতে গেছে, ঘপাত করে জানলাতে ঢুকে যা ব্যাগটা নিয়ে চলে আইছি। ওরে হারামজাদা, হ্যাঁ, তো তোর বোধ বুদ্ধি নেই? 1 কোটি টাকা ওইটুক ব্যাগে ধরে? আপনি কি আমার বলেছেন নাকি 1 কোটি টাকা? আপনি বলেছেন টাকা আছে, টাকার ব্যাগটা নিয়ে চলে আসবি। তোর এই দাঁত কালানো বন্ধ কর, বুঝেছিস? আমার কিন্তু গার রক্ত গরম হয়ে যাচ্ছে। শোনেন ম্যাডাম, আপনি যে বলেছেন রান্নাঘরে টাকা আছে, রান্নাঘর তন্ন বিচন্ন করে খুঁজেছি, কোথাও টাকা নেই। ফাজলিমি করো নাকি? ফাজলিমি না ম্যাডাম, রান্নাঘরে সব চালের বস্তা মস্তা সব এদিকে তো ওদিক করে দিয়েছি, কোথাও টাকা নেই। কটকটি, কি বলছে এরা? কিন্তু ম্যাডাম, আমি তো নিজের চোখে দেখেছি ওই এমএলএর বউ এই রান্নাঘরে টাকাটা নিয়ে রাখিছে। কিন্তু একটা কথা, আমি রান্নাঘরে ঢোকার আগে হয়তো কেউ ঢুকিছে। মানে? মানে হচ্ছে আমি যখন রান্নাঘরে ঢুকি তখন দেখি চালের বস্তা আলোনো রয়েছে, আর ওই 2-4টে দরজা খোলা ছিল ওই মিটকেসের মতন। তার মানে চোরের উপর বাটপারি, তোমরা যাওয়ার আগে অন্য কেউ টাকা ঝেড়ে দিয়েছে। তাই হয়তো হবে, নাহলে আমার ছেলে তো চুরি করার উস্তাদ, ও সব জায়গায় তন্ন বিতন্ন করে খুঁজিছে, কোথাও কিচ্ছু পাইনি। তারপরে আপনি বললেন টাকা পিছন দিয়ে দৌড়ে যাচ্ছে, আমরা দৌড়তে দৌড়তে দেখি ওই পুজো করা ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ দৌড়চ্ছে, তারপরে ওদের বাড়ি থেকে টাকাটা ঝেপে দিলাম। বলছি কি কাজটা করলে? ব্রাহ্মণ এত কষ্ট করে বিয়ে থা করাইছে, 20,000 টাকা দিয়েছে, সেই টাকা মারিং করে নিয়ে আসলে? ও মা, আমি কি জানি, ম্যাডাম যা বললো তাই তো করেছি। আমিও আসার সময় বাবারে বললাম যে এই কটা টাকার জন্য খালি খালি ব্রাহ্মণটারে অপমান করতেছো। ম্যাডাম, কাজটা কিন্তু ভালো হয়নি। ওই ব্রাহ্মণ এত কষ্ট করে পুজো আশ্রা করে এই কয় টাকা পাইছে, হ্যাঁ, এখন এই টাকাটা নিয়ে আসলেন, ও যদি অভিশাপ দেয় আপনি তো জীবনে এমএলএ হতে পারবেন না, আর আপনার একদম বংশ পুরো নির্বংশ হয়ে যাবে। কি বলছো? হ্যাঁ ম্যাডাম, ওই ব্রাহ্মণের টাকাটা মারা ঠিক হয়নি। এই শালা হারামজাদা, আমার তখন ফোন করে বলতে হয় না যে মাত্র 20,000 টাকা আছে? আমি অত মাথায় বুদ্ধি খাটাইনি, আপনি বলেছেন টাকা নিয়ে চলে আসছি ব্যাগ নিয়ে, আমি তাই ব্যাগ নিয়ে চলে আইছি। হারামজাদা, হ্যাঁ, এখন দেখো ওইদিকে ব্রাহ্মণের পাপও খালাম, টাকাও পালাম না। হ্যাঁ, এখনো ভালো চান তো টাকা ফেরত দিয়ে দিন, নাহলে কিন্তু অনেক সমস্যা হবে। এই হারামজাদাই, যেখান থেকে টাকা নিচ্ছি সেখানে ফেরত রাখি আয়। এখন আমরা ওই বাড়ি যাবো, তারপরে যদি আমাদের দেখে ফেলাই এখন তো বেলনের বাড়ি দেবে। ওরে শালা, ওই ব্রাহ্মণ অভিশাপ দেওয়ার আগে টাকা থিয়ে আয়। যদি অভিশাপ দিয়ে দেয় না, ওই যে কটকটি যা বললো সারা জীবন আমি এমএলএ হতে পারবো না, আর তোদের কপালে ঘুচাই যাবে, তাড়াতাড়ি যা।
আবার অত দূর যাবো? যা বলেছি তাই কর, ঝাপাত করে যাইয়া যেখান থেকে টাকা নিছিস সেইখানে ঠিকভাবে রেখে আয়। আচ্ছা ম্যাডাম, তাহলে এ টাকা আপনার লাগবে না? না না, ও টাকা হাতও দেবো না, হাত দিলেই পাপ হবে। তুই এখন চপ করে রেখে আয়, এতে ব্রাহ্মণে পাপ দিলি তোরও শালা নির্বংশ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। ওরকম কথা বলবেন না। এমনি আমার বউ আমার ছেড়ে চলে যাচ্ছে, সেরকম ভাব। আর যদি ব্রাহ্মণ অভিশাপ দেয় তাহলে তো আমার পুরো একদম জীবনটা পুরো কালকুটির হয়ে যাবে। তাই ঘন পেঁচাল না পড়ে ঝাপাত করে যা, যেখান থেকে আনিছিস ব্যাগ সেখানে রেখে আয়। আচ্ছা চল রে বাবা। আমি যাবো কি করতে? তুমি চুরি করে আনিছো, এখন তুমি যাও ফেরত দিতি। তুই যাবি না? আমি যেতে পারবো না। আরে তুই বাইরে থাকবি, দেখবি খালি লোকজন আসতেছে কিনা। আমি ঘপ করে ঘরে যাই, টাকাটা থুয়ে চলে আসবো। এই যা রে যা, তুইও যা সঙ্গে। নির্ঘাত এই ম্যাডাম বললো, নাহলে আমি যেতাম না। এসব কাজ আমি করি না, চুরি করার পরে আর ফেরত দিতে কোনদিন যাইনি আমি। আর শোন, ওখান থেকে 1 টাকা মারার চেষ্টা করবি না। যদি 1 টাকা মারিছিস, ওই অভিশাপ তো তোরও লাগবে আমারও লাগবে। তোর যা পাওনা হয়েছে সে টাকা আমি দিয়ে দেবো, যা রাখি আয়। আচ্ছা ম্যাডাম, চল দেখি। চালার ভাল লাগে না। ভালো কাজ করেছেন ম্যাডাম, ওই ব্রাহ্মণের অভিশাপ খাওয়ার থেকে এখন খালি হাত টাকাও লাভ আছে। কি যে হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না। ভাবলাম 1 কোটি টাকা পালি পারে, গ্রামে গঞ্জে সব জায়গায় কম্বল বিতরণ করব। এখন তো দেখি বিশাল সমস্যায় পড়ে গেলাম। আরে ম্যাডাম, ও টাকা তো আপনার ছিল না, ও তো এমএলএর টাকা। পাননি, গেছে। আমার মনে হয় কি অন্য কেউ টাকা ঝেড়ে দিয়েছে। কিন্তু অন্য কেউ খবর পালো কি করে? দেয়ালেরও কান থাকে, কেউ না কেউ ঝেড়ে দিয়েছে। এখন আমার কি লাভ হলো বলো? কিচ্ছুই তো হলো না। ম্যাডাম, আপনার অনেক লাভ হয়েছে। কি করে শুনি? দেখেন, আগে যে 2 কোটি টাকা দিয়েছেন সে টাকাও এমএলএর কাছে নাই, সে টাকাও ধা হয়ে গেছে। আর এই যে 1 কোটি দিলেন এটাও ধাই হয়ে গেছে। এখন এমএলএর হাত পুরো খালি। সামনে যে ভোটে আছে, ভোটে দাঁড়াবে তো, হাতে মাল করি নেই। আর এই সুযোগে আপনি যদি টাকা পয়সা খরচা করেন, তাহলে সব ভোট আপনার। আরে বাবা, তুমি এত বুদ্ধি কোথায় রাখো? আমি তো ভাবেই দেখিনি। আপনার কাছে যে টাকা আছে ওখান থেকে প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা খরচা করেন, বুঝেছেন? গ্রামে গঞ্জের লোকের যা যা দরকার মোটামুটি দেওয়ার চেষ্টা করেন। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, আর এই ঠান্ডার ভিতরে কম্বল বিতরণ করেন। আর একদিন ওই ছোট ছোট বাচ্চাদের বাল্যভোজ দেন। দেখেন, আপনার মোটামুটি 50% ভোট আপনার হাতে চলে আসবে। কি করে? দেখেন, বড় বড় এমএলএরা তারা অনেক কথা দেয়, এই করবো ওই করবো, কিন্তু কিচ্ছু করেনি। আর আপনি তো এখনো ভোটে দাঁড়ানিনি, তার আগে যদি এত কিছু করে দেন তাহলে লোকে আপনার উপর কত ভরসা করবে। যে ম্যাডাম তার নিজের গাঠির থেকে যদি এত টাকা খরচা করতে পারে, তাহলে সরকারের যে টাকা দেবে সে টাকা তো রাখবেই না, সে তো আমাদের ভিতরে মিলবাট করে দেবে। সেই বুঝে সরল সোজা ভাবে আপনারে ভোটে জিতই দেবে। দেখিছো কদম, দেখিছো? খালি খালি বলি এ ছেলে যেরকম সেরকম ছেলে না। সত্যি বাবা, তোমার মাথায় যা বুদ্ধি না, আমি এসব কথা কোনদিন ভাবতেও পারতাম না। আর আমার ওই যে মূর্খ উকিল, সেও কোনদিন এরকম বুদ্ধি দিতে পারতো না। কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছি। তুই কোনদিন কদম এরকম বুদ্ধি দিছিস আমারে? না ম্যাডাম, এমনি বলেছিলাম এই ঠান্ডার সময় একটু কম্বল বিতরণ করতি। আরে ওই কথার ভিতরে আর এই কথার ভিতরে অনেক ভাঁজ আছে, বুঝতে পারিস? হ্যাঁ, সেটা তো বুঝেছি। তাহলে এবার চুপচাপ থাক। কিন্তু ম্যাডাম, আমার একটা প্রশ্ন, এমএলএর বাড়িতে ধা করে নিয়ে গেল এত টাকা কে? আরে যে নাই নিগে ওইসব ছাড় তো। বলছি বাবা, এখন আমার এরকম একটা বুদ্ধি দাও যাতে এমএলএর বাড়ি গন্ডগোল লাগে যায়। বুদ্ধি আমি দিতে পারি, কিন্তু সেসব লোকদের আপনার একটু সাপোর্ট করতে হবে। কিরকম? ওই যে এমএলএর যে বৌমা, তো আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে মোটামুটি কাগজপত্রে সই স্বাক্ষর করে ডিভোর্স হয়েছে। সে ডিভোর্স তো আপনি করাই দিয়েছেন। হ্যাঁ, আমি করাই দিছি, তোমার কথা অনুযায়ী তো করালাম। ওখানে এখন একটা প্যাচ মারতেই হবে। কিরকম প্যাচ? এখন আপনি যে উকিল দিয়ে ওখানে ডিভোর্স করাইছেন সেই উকিলকে ফোন করে বলেন যে ডিভোর্স হবে না, ডিভোর্স ক্যান্সেল, এই বলে কেসটা তুলে নিন। তারপরে ওদের বাড়ির সাথে যোগাযোগ করায় ওদের বাড়ির লোক এমএলএর বাড়ি পাঠান, আর পিছন দিয়ে আমরা সাপোর্ট দিই। তারপরে দেখেন ওই বাড়ি গন্ডগোল কিরকম বাদে। সত্যি বাবা, সত্যি তোমার মতন বুদ্ধি আমি কারোর দেখিনি। বলছি, একবার ডিভোর্স হয়ে গেলে সে ডিভোর্স আবার ক্যান্সেল হয়? শোনেন উকিল বাবু, আমি তো পড়াশোনা বেশি জানি না, তবুও একটা ডিভোর্স হতে 6 মাস সময় লাগে। তা 6 মাস তো এখনো হয়নি, আমরা তো একদিনই ক্লিয়ার করে দিছি। তা এখন সরকারের নোটিশ আসবে যে রিজেক্ট হয়ে গেছে, তোমাদের 6 মাস ডিসিশন নিতে হবে। 6 মাসের ভিতরে তোমরা ডিসিশন নাও। কেউ কারোর সাথে যদি থাকতে না চাও তখন যে ডিভোর্স হবে। তখন তো ওই যে আগের যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল ও তো থাকতে চাইবে, আরে থাকতে চাইবে না, তখন ডিভোর্সটাও হবে না। বুঝতে পেরেছো? বললি হবে না বাবা, তোমার মাথায় বুদ্ধি আছে। খালি খালি বলেছি কদম, ওরে আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানাবো। ও আমার সাথে থাকলেই আমার আর কারোর দরকার নাই। কি যে বলেন ম্যাডাম, আপনারও অনেক ট্যালেন্ট। খালি খালি দেখি এমএলএর এত ফুটনি, শুধু তোমার ফুটনিতি। এমএলএর মাথায় এমন কোনো বুদ্ধি নাই যে এত গরম মারবে। আর ও তো আমার সাথে কোনোদিন জিততে পারতো না, শুধু তোমার বুদ্ধির কারণে যে কয়বার জিতিছে। ওই যে এর আগে যে 2 কোটি টাকা নিয়ে গেছে, ও টাকা নিতে পারতো নাকি? নেওয়ার আগেই ধা করে দিতাম। কিন্তু এমএলএ কি বলে, এমএলএ 2 কোটি টাকা নাকি আপনি ধা করেছেন। একদম ফালতু কথা, আমি ও টাকা ধা করিনি। ধা করতে চাইছিলাম, কিন্তু আমি জানি যেখানে তুমি আসো ধা করতে গেলে একটা সর্বনাশ হয়ে যাবে, এর জন্য আমি ধা করতে যাইনি। ও যা হয়েছে ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। আপনার যে কথাটা বললাম সেই কাজটা করেন, দেখেন কালকের থেকে এবারই অশান্তি লেগে যাবে। ঠিক বলিস বাবা। আসো আসো, খাওয়া দাওয়া করে নাও, তারপরে আরাম করে ফোন করে আমি একদম জগা খিচুড়ি পাকাই দিচ্ছি। এখন বুঝবে এমএলএ কত ধানে কত চাল। শোনো বাবা, এমএলএ যদি তোমার কোনো সময় টাকা পয়সার লোভ দেখায় বা অন্য কোনো লোভ দেখায়, তুমি কিন্তু আমার ছেড়ে যাবে না বলে দিচ্ছি। কি যে বলেন, আমি অধম হতে পারি, গরিব হতে পারি, কিন্তু এরকম জোচ্চর না যে আপনার খেয়ে আপনার পরে আপনার থালায় ছেদ করে দিয়ে যাব। সত্যি যতই তোমার কথা শুনি ততই মুগ্ধ হয়ে যাই। তুমি একটা অসাধারণ মানুষ, ওরকম বলবেন না, অধমের লজ্জা লাগে। কদম, আমার স্বামীটা কোথায় গেছে? হয়তো বিরিয়ানি দমে বসায় বসে রয়েছে ওখানে। চলো বাবা, আজকে প্রাণ ভরেই খাওয়া যাবে। এতদিন পরে একটু শান্তি পেলাম। আচ্ছা চলেন।
বলছি ম্যাডাম, আমি এখন আপনার কিভাবে উপকার করতে পারি? আপাতত তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি এখন রেস্টে থাকতে পারো। আর যদি চাও নিজের বাড়িতে 1-2 দিনের জন্য ঘুরেও আসতে পারো। কি বলছেন? আমার ছুটি দিচ্ছেন আপনি? হ্যাঁ, 2-4 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসো। বলছি ম্যাডাম, কটা টাকা দিলে পারে বাড়ি কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারতাম। ও নিয়ে চাপ নিও না, আসো বিরিয়ানি খাও, তারপর তোমার 50,000 দেবানি, সেই টাকা নিয়ে বাড়ির দিক যেয়ে নে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বউ ছেলেরে দেখি না প্রায় 3 মাস হলো। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, আজকে চলে যাও। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমারে বলো না, কটকটিরই বলো। ও যদি আমার পাশে এইভাবে না এসে দাঁড়াতো তাহলে তোমার আমি ছুটি দিতে পারতাম না। বন্ধু, থ্যাংক ইউ বন্ধু। এদিকে বন্ধুও বলছো, এদিকে থ্যাংক ইউ বলছো। বন্ধুর কোনদিন থ্যাংক ইউ বলতি নাই। কি বলে যে তোমার আমি ভালোবাসবো আমি বুঝতে পারছি না। কটকটি বললেই আমি খুশি। চলো বাবা, তাড়াতাড়ি চলো, খাওয়া দাওয়া করে নেবা। হ্যাঁ হ্যাঁ, চলেন ম্যাডাম। আজকে বাড়ি যাবো, কি মজা। ভগবান, এ কি তোমার লীলা! এত কষ্ট করে পুজো আশাটা করে আসলাম, ঘরের থেকে টাকাটা কেউ চুরি করে নিল। এখন আমি কি করব? হ্যাঁ, এই অভাবের দিনই আমার বউটা একটা জিনিস চাইছে, ভাবিছি বানাই দেবো, কিন্তু টাকাটা এইভাবে চুরি হয়ে গেল। ভগবান, তুমি কি লীলা করছো আমার সাথে? উপরের থেকে বউর কেলানি খালাম, কি আর করা যাবে? ভগবান যা ভালো বোঝে তাই করিছে। যাই দেখি, একটু হাগু করে আসি। বিরিয়ানিটাও খাতে পারলাম না ভালো করে, এইরকম কেলান দিল। এই সুযোগ, কেউ নাই, ঝপাত করে ওখান থুই আসি। কেউ আসার আগে এখান থেকে ধা হয়ে যাই। যাক রে যাক, পাপের বোঝাটা নামাইছি। যাক, পেটে তো হালকা হয়েছে, কিন্তু খিদেও লাগিয়ে গেছে। আর কি করব? কিন্তু খাওয়ার কথা বলা যাবে না, বললেই আবার শেষা দেবে। এইরকম সন্ধ্যের সময় ঘরেতে যদি টাকা ধা হয়ে যায়, আর কি করব? কত কষ্ট করে টাকাগুলো পাইছিলাম, 1,20,000 টাকা। এত টাকা আর কবে দেখবো কে জানে। ছোট ছোট বাড়ি বিয়ে তা হলি পরে 1,500-2,000 টাকা দেয়, সংসার খরচা দিয়ে কিচ্ছু থাকে না। এইবার প্রথমবার এত বড় একটা দান বাঁধাইছি, তাও গেল, সাগে বাদে গু চলে গেল। আসল কথা, পাপের টাকা থাকে না। যে মন্ত্র পড়িছি ওতে 20,000 টাকা খাটে না। কি আর করব, মন রেই বলেই বুঝ দিতে হবে। ওই টেবিলের উপর টাকাটা ছিল, এখনো কিরকম চোখের সামনে ব্যাগটা ভাসতিছে। মনে হচ্ছে কি ব্যাগটা ওখানেই আছে। একই সত্যি তো ব্যাগ ওখানে আছে মনে হচ্ছে, নাকি চোখে আমরা ধুন্দলা দেখছি? যাই তো দেখি, কাছে যাই দেখি, সত্যি তো ব্যাগ, হ্যাঁ টাকাও আছে তোতে। গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি আসো, দেখো কি হয়েছে, তাড়াতাড়ি আসো। পোড়া মুখো, তোর ওই মুখে আমার আর ডাকবি না কোনোদিন। মরে যা, তুই মরে যা। আরে তাড়াতাড়ি আসো, ব্যাগ পাওয়া গেছে, টাকাও পাওয়া গেছে, তাড়াতাড়ি আসো। কি 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 বলছো তুমি? হ্যাঁ তাড়াতাড়ি আসো। টাকা টাকা পাওয়া গেছে? ও মা, ওই তো ব্যাগ, কই দেখি, আমার কাছে দাও দেখি। বাবা, 500 টাকার কড়কড়ি নোট। বাবা বাবা, কোথায় রাখিছিলে? কোথায় আবার রাখবো, ওখানেই তো ছিল। কি মারো না, খালি খালি তখন বলনি মার খাইছো গাদি খানিক। আরে গিন্নি, আমি কোথাও রাখিনি, আমি ওই বাইরে হাগু করতে গেছিলাম, এসে দেখি কি ওখানে ব্যাগ আছে। কিন্তু আমি যে তখন তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজলাম। কি বলবো বলো, যা দেখেছি তাই তো বললাম। বলছি তুমি আমার সাথে আবার ফাজলামি করছো না তো? আরে না না, ভাবছি কি এই ব্যাগটা আবার জাদুর ব্যাগ না তো, এক সময় দেখা যায় এক সময় দেখা যায় না। হ্যাঁ, সেরকম হয় নাকি? তাহলে দেখো, একটু আগে ছিল না, এখন আবার আছে। আমার মনে হয় কি তুমি অনেকদিন মার খাও না তো, মার খাওয়ার জন্য এই কল হয়েছে। কি যে বলো গিন্নি, ঠিকই বলেছি। তাহলে হবে হয়তো। তোমার খালি খালি কতগুলো ধুমধাম করে কিল ঘুষি দিলাম। আরে বাবা, ওতে আমার লাগে না। তুমি আমার সাথে খালি এই কথা বলো না, না রাগ করে থাকো, সেটাই আমার কষ্ট। ওই রকম কিল ঘুষিতে লাগে না আমার। কি বলছো? জোরেই তো মারিছি। আসল কথা, তোমার কিলগুতো খাতি খাতি আমার পিঠ শক্ত হয়ে গেছে, এখন সেরকম একটা লাগে না। কি যে বলো স্বামী, তোমার বিরিয়ানিটাও খাতি দিলাম না। বলছি তুমি বসো, আমি এখন ঘপাত করে বিরিয়ানি নিয়ে আসতেছি। আচ্ছা, আর বলছি এইটা তুমি ভালো এক জায়গায় সারিয়ে রাখো, আমার দায়িত্বে রাখো না। ঠিক আছে, আমি এটা এখন ভালো এক জায়গায় সারিয়ে রাখবো। দেখো, একবার আবার গায়েব হয়ে গেলে কিন্তু আমার দোষ দেওয়া না। না না, পটলির ভিতরে বেঁধে রাখবো। সে তুমি যেখানে রাখো রাখো, ও টাকা তোমার, আমি ওইসবের ভিতর নাই। আর হারাই গেলে আমি মার খাওয়ার ভিতরেও নাই। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, টাকাগুলো পাওয়া গেল। কিন্তু বুঝলাম না হঠাৎ করে টাকাগুলো কোথায় ঢাহা হয়ে গেছিল। ও যেখান যায় যাক, এখন তো পাওয়া গেছে। জয় প্রভু, তোমারই লীলা সব। কি করে আসলো, কি করে গেল, কিছুই বুঝলাম না। শেষকালে কটা মার খালাম, তবুও দুঃখ নাই মার খাইয়ে। যে টাকাগুলো তো পাওয়া গেছে, আর মার একটু খাওয়াইছেন, ভালো করিছেন। কারণ কি, যেসব উল্টোপাল্টা মন্ত্র বলে টাকা আনিছি, তাতে ওটা আমার প্রাপ্য। এক হিসাবে ভালো হয়েছে, পাপ কাটিয়ে গেছে। একটা জিনিস আমি বুঝতেই পারতেছি না, ওই ভুট্টো খেতে টাকার ব্যাগটা কে ফেলালো? আমার মনে হয় পাদুদা, ভগবান আমাদের ওইখানে টাকা পাঠাইছে। জানে তো আমরা ওখানে হাগু করতে যাই, তা আমি তো ওই চিটিংবাজি কাজ ছাড়িয়ে দিছি, দালালি ছাড়িয়ে দিছি। তাই ভগবান হয়তো টাকাগুলো দিয়ে সাহায্য করিছে, বলিছে ওই টাকা দিয়ে ব্যবসা করে খা। ফাজলাম আমরা জায়গা পাও না, হতেও তো পারে। দেখ লাল, হাবি যাবি কথা বলবি না, বুঝতে পারিস? তাহলে বলো, এতদিন টাকা পাইনি, আজকে টাকা পেলাম কেন? 3 দিন আগে আমরা কাজ ছাড়িয়ে দিছি, কাজ ছাড়ার পরে হাত এখন পুরো খালি। হ্যাঁ, এখন কি করবো কি করো কিছু বুঝে পাচ্ছি না। ঘবাত করে টাকা পেলাম, তাহলে এগুলো ভগবানের আশীর্বাদ না দেখি? শোন, ভগবান আশীর্বাদ করে ঠিক কথা, কিন্তু একবারে যে তোর টাকা কামাই দিয়ে দিচ্ছে তা আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? ভগবান কৃপা করতে পারে না যে ছোট সিমলাটা পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে, এখন ওর ভবিষ্যৎ কি হবে? তাড়াতাড়ি আবার বিয়ে থাও তো করতে হবে, সংসারের হাল ধরতে হবে। তা ছোট সিমলাটারে এই টাকাগুলো দিয়ে আমি সাহায্য করি।
দেখ না দোন, হাবি যাবি কথা বলবি না কিন্তু বলে দিচ্ছি। আরে তুমি বলো এই টাকাগুলো কার? আমি যদি জানতাম টাকাগুলো এতক্ষণ ফেরত দিয়ে আসতাম না। কি বলছো? অত টাকা সব ফেরত দিয়ে দেবা? তো লোকের টাকা রেখে কি করবো? বলছি কি ফেরত দেওয়ার আগে না ওখান থেকে 2-4 বান্ডিল আমার দিও, আমি একটু ব্যবসা করবো। শোন, ওইসব হাবি যাবি কথা বলবি না। আজ পর্যন্ত আমি কোনদিন কারোর টাকা মারিয়ে খাইনি, আর তোদেরও খাতি দেবো না। আরে বাবা, কারোর টাকা মারিয়ে কোথায় খাইছি? আমরা তো হাঁকতে যাই পাইছি। ও টাকা কি তুই ইনকাম করেছিস? না না। তাহলে এক কাজ করো, বাবা কাকা জেঠুরা আসুক, তারপরে সবাই কি বলে সেই কথা শুনে তারপরে একটা আলোচনা করলে হবে। ঠিক কথা বলেছিস। তো বাবারা তো বিয়েই গেছে, আজকে আর আসবে না, কালকে সকালে আসবে না। যতই যা হোক ওখান থেকে 1-2 বান্ডিল আমার দিও, আমার একটু সাহায্য করো ব্যবসা করতে। তুমি তো ভালো পড়াশোনা করো, এখনো আমেরিকায় চলে যাবা, বড় একটা কোম্পানিতে চাকরি শুরু করে দিলি, 1-2 মাসের বেতনে পুরো একদম টাকায় লাল হয়ে যাবা। আর এদিকে যে নেদন গরিব মানুষ, সারা জীবন গরিব থাকবে, সারাদিন ওই গরুর দালালি করে বেড়াতে হবে। কিন্তু ওই 2-4 বান্ডিল যদি টাকা দাও না, আমি ছোট্টখাট্টো কোনো ব্যবসা করবো না, আমি বড় ব্যবসা করবো। বড় ব্যবসা মানে কি ব্যবসা করবি সেটা এখন আমি ভাবিনি। এতদিন ছোটখাটো পয়সা ছিল তো তাই ছোটখাটো ভাবতাম, এখন বড় টাকা বড় ব্যবসা আমি ভেবে বলছি। অত শত জানি না, তোর জন্য ওই বাতের ব্যথার তেল বানাই দিচ্ছি, ওই তেল হকারি করে করে বিক্রি করবি। হকারি করে আবার টাকা? এত টাকা হাতে পাওয়ার পরেও হকারি করতে হবে? দেখেছিস টাকা মানুষকে কি করে পঙ্গু করে দেয়। হ্যাঁ, এতদিন কাজ করার জন্য উঠে পড়ে লাগিয়েছিস, কোথায় গেলি কি করা যায়, কোথায় গেলি 2 টাকা পাওয়া যায়, সব সময় মাথার ভিতর চিন্তা ছিল। এমনকি খেদিরপুরে এসেও তুই সুস্থ থাকিস নি 1 মিনিটও, কি করে 2 টাকা ইনকাম করা যায় তার জন্য সবসময় লাগিয়ে রয়েছিস। আর আজকে ব্যাগ ভরা টাকা দেখেছিস, এখন কাজ করতে আলিস্টি দেখতেছে, তাই না? না না, আমি বলছি এখনো কি কাজ করবো ঠিক হয়নি, টাকা দিলে পরে ঠিক হবে। ওখান থেকে 1 টাকাও পাবি না, বলে দিচ্ছি। যা করবি নিজের ক্ষমতায় করবি। দেখেছিস ছোটবেলার থেকে আমি বাড়ি 1 টাকাও নিয়েছি, যা করেছি আমার নিজের ক্ষমতায় করেছি। তোমার মতন বুদ্ধি তার আমার নাই। বাতের ব্যথার তেল, টাকা মাথার দুশ্মনের তেল, তারপর মোচাকল বানানো, এইসব তো বুদ্ধি আমার নাই। এসব বুদ্ধি থাকলে কি আমি চুপচাপ বসে থাকতাম? এর জন্য ভাই বুদ্ধি খাটাতে হয়, পড়াশোনা করতে হয়। পড়াশোনা না করলে শিখবি কি করে? যন্ত্র মন্ত্র যদি আমার কেউ শিখাই দিত তাহলে দেখতে কি করে করতাম। ওই দেখ আবার সেই কথায় আসলি তো, যন্ত্র মন্ত্র। তো মন্ত্রটা জানতে গেলে তো তোর বই পড়তে হবে, ক আ ক খ শিখতে হবে, নালি ও আরে ক বললে কি কাজ করবে মন্ত্রে? ওসব কথা ছাড়ো, ওখান থেকে কিছু টাকা দেবা কিনা তাই বলো। 1 টাকাও পাবি না বলিস কিনা? আসলে টাকাটা কার টাকা হতে পারে, কোনো মানুষের টাকা। তার ছেলে বাবার কারোর অপারেশন করতে এত টাকার দরকার, জমি জমা বিক্রি করে হয়তো নিয়ে যাচ্ছে, ওখানে পড়ে গেছে গাড়িতে, তাও তো হতে পারে। ওরকম হলে কালকে খবরের কাগজে চলে আসবে না। আর ওখানে মানুষের টাকা কি করে আসবে? মেইন রাস্তাতে অনেক দূর, হয়তো রাস্তাতে পড়ে গেল বা কোনো গাড়িতে ধাক্কা লেগে গেল, রাস্তার পাশে জমি জমায় হয়, ও তো মেইন রোডেতে প্রায় 500-700 মিটার দূরে। অত দূরে তো সম্ভব না যে রাস্তাতে পড়ে টাকা ওখানে চলে আসতে পারে। কথায় তো যুক্তি আছে। এমনও তো হতে পারে বাইক নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে পড়ে গেছে। এমনও তো হতে পারে কোথাতে চুরি করে আনিছে, আনি ওখানে রাখিছে, ভাবিছে একটু পরে ওখান থেকে নিয়ে যাবো, লোকজন শুয়ে পড়লি তার ভিতরে ওখানে আমরা হাঁকতে যাইয়ে জিনিসটা পাইছি। হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। তার জন্য কারোর বাড়ি থেকে যদি টাকা চুরি করে তার তো সবকিছু লস হয়ে যাবে, বিষয় সম্পত্তি শেষ হয়ে যাবে, রাস্তার ভিখারি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বাঁচানো আমাদের কর্তব্য না? সব কর্তব্য দেখতে গেলে একদিন না খাইয়ে মরতে হবে। অত ঘন কথা বলিস না, চুপচাপ শুয়ে পড়, সকালবেলা দেখা যাবে। আমার তো রাত্রি ঘুম হবে না, খালি ঘুমের ভিতরে দেখবো ব্যাগের চেন খুলতেছি আর টাকা হাতে ধরিয়ে পকেটে ভরতেছি। এই না দোন, এখন পাকামো করিস না, পাদুদার মুড ভালো নেই বুঝেছিস? এতগুলো টাকা পাওয়ার পরেও মুড ভালো নেই বুঝতেছি না। মানুষ তো টাকা পালি মনে হয় কি স্বর্গে উঠে গেছে, আর এই পাদুদা টাকা পাওয়ার পরেও শান্তিতে বসে থাকতে পারতেছে না। হ্যাঁ ঠিকই, কারণ কি মানুষের কষ্টের টাকা যদি আমরা এইভাবে আত্মসাৎ করি, আমাদেরও শান্তি মান্তি সবকিছু হারাই যাবে। ঠিক আছে, টাকা এরকম রাখিয়ে দাও, 2 দিনের ভিতরে যদি কেউ খুঁজতে আসে তো ভালো, না আসলে তখন চিন্তা ভাবনা করিয়ে 2-4 বান্ডিল দিও আমারে। এই বিষয়ে তুই আর কথা বলবি না, একদম চুপচাপ শুয়ে পড়। ঠিক আছে লাল, তুই শুয়ে পড়, কালকে তোদের সকালবেলায় দেখাবো কি করে বাতের তেল তৈরি করতে হয়। আচ্ছা শুয়ে পড়, আমিও হাত পা দিয়ে শুয়ে পড়ছি। আর শোন, যেখানে টাকা সারিয়ে রাখিছি, যদি ফাজলামো করে দুজন ওখান থেকে টাকা উঠাতে যাস, তোদের একদিন কি আমার একদিন বলে দিচ্ছি। মাথা খারাপ নাকি? আমরা কি অতই খারাপ নাকি যে তোমার কথা ছাড়া আমরা ওখান থেকে টাকা তুলে নেবো? বলার কথা বলে দিলাম, ফাজলামি করতে যাস না, হিতে বিপরীত হবে মনে রাখিস। আরে বাবা না না, আমরা ফাজলামি করতে পারি কিন্তু চোর না। দেখ পানি, ওখান থেকে টাকা কিছু হয়েছে কি তোদের 2 জনের দোষ? হ্যাঁ করলে কাজ হবে না, যা বললাম তা যেন মাথায় থাকে। এর দিকে ওর দিকে টাকায় কোনো লাভ নাই, যা বললাম সেটাই মনে রেখো। ওরে রে, আমার সব শেষ হয়ে গেল। কে কোথায় আছো? আসো গো আসো, আমার সব শেষ হয়ে গেল। এত আশা আকাঙ্ক্ষা সব ধুলোয় মিশে গেল। ওগো স্বামী, ওগো ছেলে, ওগো বৌমা, কে কোথায় আছো? আসো, এই বিপদ হয়ে গেল, বড় বিপদ হয়ে গেল। আরে গিন্নি, কান্না করছো, কি হয়েছে? সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। কেন, আমার শ্বশুর শাশুড়ির ভিতরে কেউ পটল তুলেছে নাকি? তোর মুখ যত সব হাবিজাবি কথা সব তোমার মুখেই আসে।
তাহলে কিন্তু কি হয়েছে? সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে না বললি পরে বসবো কি করে? স্বামী, কালকে রাত্রিবেলা ওই ব্রাহ্মণের টাকা দেওয়ার পরে রান্নাঘরে চালের বিস্তরের ভিতরে ভালো করে আমি টাকা সব প্যাকিং করে রাখিছি। সকালে উঠে আমি জল খাতে গেছি, রান্নাঘরে দেখি কি ঘর দুয়ার সব আলোনো, আর আমার টাকার বস্তা মানে ওই টাকার ব্যাগ নেই। টাকার ব্যাগ ওখান থেকে কে ধা করে নিয়ে গেছে। কতবার তোমারে বলিছি ওইসব সাধারণ জায়গায় টাকা রাখে না, আমি যে কঠিন জায়গায় রাখিছি সেখান থেকে টাকা ধার হয়ে গেছে। আর ওই রান্নাঘরে তালা ছাড়া জায়গায় টাকা থাকে? আমার টাকা ওখান থেকে কে নিল রে, কে নিল? বলছি, তুমি আবার নাওনি তো? তোমার মাথাটা তো ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আমি তো দিছি টাকা তোমারে, আর আমি নেবো কেন? হতেও তো পারে তুমি আমার মন রক্ষার জন্য টাকাটা দিয়ে রাতের অন্ধকারে ওখান থেকে আবার টাকা ঝেপে দেছো। হ্যাঁ গিন্নি, কি উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমি খারাপ হতে পারি, লোকের টাকা মারিয়ে খাতে পারি, কিন্তু তোমার সাথে আমি এরকম ফাজলিমিতি করবো নাকি? তাহলে আমার রান্নাঘরের তো এতগুলো টাকা কে নিল, কে নিল রে, কে নিল? সব কপাল পুড়িয়ে গেল। সত্যি, আগে 2 কোটি টাকাকে ধার করে দিল, এখন 1 কোটি টাকা ভাবিছি কি ওই টাকাটা থাকলে পরে অনেক কাজে আসবে না। এখন তুমি যা বলছো শুনে তো আমি হাঁটু ফেল করে মারা যাবো। ওইসব অভিনয়ের কথা বলো না। আমার যা অবস্থা হচ্ছে আমি জানি। মনে হচ্ছে একটা কিডনি বাউধার দিয়ে ছুটিয়ে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলো, কিডনি ঘুরে বেড়াতে পারে? কথা বলো না তুমি, কথা বলো না। আমার মাথা মাথা পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে। অতগুলো টাকা, ব্যাগ ভর্তি টাকা কে নিল রে, কে নিল? আমার মনে হয় নারকেল বেগমের নিচে। কিন্তু ওখান তো কটকটি গেছে। কটকটি থাকতে তো আমার টাকা চুরি হতে পারে না। হ্যাঁ, এমন তো না আগের 2 কোটি টাকা কটকটি চুরি করেছে, আর এই 1 কোটি টাকাও কটকটি চুরি করেছে। হ্যাঁ, এমন হতে পারে যে ও বাড়ি থাকলে ওর উপর সন্দেহ করতো, তার জন্য নারকেল বেগমের ওখানে থাকার কথা বলে ওখানে থেকে অর্ধেক রাত্রে এসে টাকা ঝেড়ে দিয়ে আবার ওখানে চলে গেছে, তাও তো হতে পারে। হ্যাঁ গিন্নি, তোমার মাথা ঠিকঠাক আছে তো? তুমি কার উপর দোষ দিচ্ছ? হ্যাঁ, ঠিকই বলছি, ঠিকই বলছি এমএলএ। হ্যাঁ, আমার টাকা রান্নাঘরে রাখিছি, কেউ জানে না, শুধুমাত্র তুমি জানো আর ওই কটকটি জানে আর আমার ছেলে জানে হয়তো, তাছাড়া কেউ জানে না। তাহলে ওখান থেকে টাকাটা কি করে বের করলো? কথায় তো যুক্তি আছে তোমার, কিন্তু কটকটি এরকম কাজ করতে পারে? তুমি সব সময় ভাবো ও ছেলে তোমার ভালো চায়, কিন্তু ও তোমার ক্ষতি চায়, তুমি তো বুঝতে পারলে না। এর আগে আমি তো বুঝেছি। ও গিন্নি, তুমি কোন কথা ঝুলাচ্ছ? তুমি বুঝার চেষ্টা করো, একটা ছেলে ফিরি ফিরি তোমার কাছে কেন খাটবে? তার কি দায়টা কিছে বলো? আমার 1 কোটি টাকা হারাই গেল রে। মা, কি হয়েছে মা? আর বলিস না বাবা, আমার সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল মানে? কালকে তোর বাবা যে 1 কোটি টাকা এনে আমার হাতে দেছে, বিয়ে থাই যা খরচা করেছি, তারপরে প্রায় সব টাকাই ধরা রয়েছে। ওই রান্নাঘরে চালের বস্তায় রাখিছি। আমার সকালে জল খাতে যাইয়ে দেখি ঘর পুরো তস নস, কোথাও কিচ্ছু নেই। হাড়ি থালা বাসন এখানে তা ওখানে, ওখানে তা এখানে, রান্নাঘর পুরো আলোনু, আর আমার টাকা পয়সা কিচ্ছু নেই। কি বলছো মা তুমি? হ্যাঁ রে বাবা, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। এর জন্য গিন্নি সেদিন বললাম 15 লাখ টাকা দাও, সেই টাকাটা দিলি ব্যাংকে রাখলি, সেটা তো থাকতো। কে জানে আমার হাতের তো এইভাবে টাকা উড়ে যাবে। এর আগে কতবার আমি কত টাকা রাখিছি, হ্যাঁ, যেরকম টাকা সেরকমই রয়েছে। এইবার কি করে দাহা হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না। কিন্তু মা, তুমি রান্নাঘরে টাকা রাখিছো, সে কথা চোরে কি করে জানলো? সেই কথাই তো তোর বাবারে বলছি। আমি রান্নাঘরে টাকা রাখিছি, তোর বাবা জানে, তুই জানিস, আর ওই কটকটি জানে। তাহলে হতে হতে পারে কটকটি সব টাকা ধার করে দিছে। কি বলছো মা? কাকা তো এরকম মানুষ না। ওরে টাকার লোভে বাপ ছেলেরে চিনতে পারে না, ছেলে বাপরে চিনতে পারে না। আর তুই কোথাকার, তোর কোন কাকার কথা বলছিস? আরে গিন্নি, ওর উপর দোষ দেওয়ার আগে একবার একটু ভেবে দেখো, আজ পর্যন্ত ও কোনো সময় টাকার জন্য আমাদের কাছে কোনো রকম আবদার করেছে? বড় বড় চোরের তো এই লক্ষণ। ও এমন ভাবে মানুষের উপর বিশ্বাস জোগায় আর মাঝখান দিয়ে সব কিছু সাফ করে দেয়। তুমি কি জানো? আরে যত যা হোক, কটকটির উপর আমি অবিশ্বাস করতে পারি না। বলছি বাবা, মা যা বলছে তা হতেও তো পারে। কারণ কি, বিয়েতেও আসেনি, আর ও বলছে যে নারকেল বেগমের বাড়ি আছে, কেউ জানে না কোথায় আছে। হতে পারে বিয়েটা শেষ হওয়ার পরে উনি তো জানে রান্নাঘর কোথায়, এখান থেকে ওখান থেকে ঢুকে টাকাটা নিয়ে উড়নচু হয়ে গেছে। তুই এই কথা বলছিস? এটা তো যুক্তির কথা। ওরে কিন্তু তোর বাবারে বুঝাই পারতেছি না। ও আমার উপর অবিশ্বাস করে, কিন্তু এই কটকটির উপর অবিশ্বাস করে না। কি বাবা, তুমি বুঝতে পারছো না? এত বোঝানোর পরে তুমি বুঝতে পারছো না? বুঝতে তো পারতেছি, কিন্তু নিজের মনে আমি বিশ্বাস করতে পারছি না যে কটকটি এই কাজ করতে পারে। পুলিশ দিয়ে 2-4 ঘা দেও, দেখো সব সত্যি কথা বলিয়ে দেবে। এখন আমি কি করব? অতগুলো টাকা আমি ভুলতে পারতেছি না, কি করব কি করব। ও মা, তোমার কথাই ঠিক, মনে হয় কটকটির বাচ্চাই নিয়েছে সব টাকা। দেখিছ, আমার মতে, আমার ছেলের মত। কিন্তু আমার তো মনে আমি বুঝ দিতে পারছি না। আরে বাবা, তুমি কি বোঝো না নাকি? হ্যাঁ, সবসময় এক কথা বলে বুঝ দিতে পারছি না, বুঝ দিতে পারছি না। হ্যাঁ, এই কথা আমরা ছাড়া তো আর কেউ জানে না যে মা কোথায় টাকা রাখিছে। তাহলে ওখান থেকে কি করে টাকা চুরি হলো? হ্যাঁ, যদি চোর আসে তাহলে তো পুরো ঘর তন্ন বিচ্ছিন্ন করবে। হ্যাঁ, তা না, শুধুমাত্র রান্নাঘর তন্ন বিচ্ছিন্ন করে আর যেখানে চালের বস্তায় টাকা ছিল সেখান থেকে বের করে নিয়ে গেছে। এর থেকে প্রমাণিত হয় যে আমাদের জানা লোক ছাড়া আর কেউ কিছু করেনি। বলছি, ব্রাহ্মণের সামনে তো টাকাটা বের করে দিয়েছো, এমনও তো হতে পারে ব্রাহ্মণ কারোরই খবর দেছে। দেখো, ফালতু ফালতু ব্রাহ্মণের নামে দোষ দেবা না। এমন পাপ লাগবে না, সারা জীবন সেই পাপ কাটাতে পারবা না। এর আগের বার টাকা যখন ধার হয়ে যায় তখন ব্রাহ্মণ আইছিল। না, তখন তো ব্রাহ্মণ আসেনি। তাহলে বাবার যে কটকটির বাচ্চার উপর এমন বিশ্বাস হয়েছে বলেও বুঝাতে পারছি না। সবসময় মোটামুটি ওর কথাই ধরে, আমাদের কথা গণ্যই করে না।
শোন বাবা, কটকটি আমার যেভাবে যেভাবে সাহায্য করিছে আর যেভাবে আমার সাথে মিশিছে তাতে ওর উপর সন্দেহ করা যায় না। শোনো, যারা বড় বড় প্ল্যান করে না তারা এমনই করে, মানুষের আগে বিশ্বাস জোগায়, তারপরে বিশ্বাসের উপরে প্লাস্টার মারিয়ে সব সোনা দানা বের করে নেয়। শোন, ওই টাকার কথা ছেড়ে দে, গেছে গেছে। আমি এখন এমএলএ হলি পরে আবার সব টাকা ইনকাম করে দেখবি বাড়ি নিয়ে আসবো। কি বললে পোড়ামোকে, তুমি কি বললে? আর এখানে উত্তেজিত হয়ে না, যে টাকা গেছে তো গেছে, ওসব ছাড়ো। বলছি তুমি আবার ওই কটকটির সাথে হাত মিলিয়ে এই কাজ করনি তো? কি 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 কি- কি কথা বলছো? আমার তো মনে হয় কটকটির সাথে তুমিও যুক্ত আছো। আগের বার 2 কোটি টাকা ছেড়ে দিচ্ছ, এবার 1 কোটি টাকা ছেড়ে দিচ্ছ, এমন মনে হচ্ছে 5 টাকা 10 টাকার নোট। ও গিন্নি, এ কি বলো তুমি? আমার তো এখন তোমার উপর সন্দেহ আসছে। আমি কেন মরি না? কিট্টু, এই টাকা তোর বাবাই সরাইছে। হ্যাঁ গিন্নি, তোমার মাথাটা তো খারাপ হয়নি তো? আমার মাথা ঠিক জায়গায় আছে, এই টাকা তুমিই সরাইছো। সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। নাটক মারাবি না হারামজাদা, তুই ওই কটকটির সাথে প্ল্যানিং করে এই কাজ করেছিস, তাই কি না? না 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 না, তোমার ভুল হচ্ছে, তোমার ভুল হচ্ছে। আমার কোনো ভুল হয়নি, এটাই সত্যি, তাই কি না? হে ভগবান, আমার উঠে নিয়ে যাও এই পাপের কথা শোনার আগের থেকে। ভগবান উঠবে না, আমি উঠবো তোরে, চিতে দাঁড়া। আমি কেন মরি না রে?